আবার এসেছি অনলাইন স্কুল ডোমকল সাব ডিভিশনে তোমাদের ভৌত বিজ্ঞান ক্লাস নিতে। আমি চক ইসলামপুর এসসিএম হাই স্কুল শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়ের নিবিড় কৃষ্ণ ঘোষ। এর আগের দিন আমরা নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং খুব স্বাভাবিকভাবেই বইয়ের তারপরের যে জায়গাগুলোতে আমাদের আলোচনা করতে হবে সেটা হলো কয়েকটি জৈব যৌগের শিল্প উৎপাদন ও ব্যবহার। এবার এইটা তোমাদের যে জৈব যৌগগুলো আছে সেই জৈব যৌগগুলো খুব সাধারণ, মানে ধরো মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। এবং আজকে একটা কথা তোমাদের জিজ্ঞেস করি, যদি আগুন আমরা ব্যবহার না করতাম, আগুন জ্বালাতে না পারতাম, তাহলে কি হতো? তোমরা অনেকে অনেক কিছু বলবে, রান্না করা যেত না। একদমই তাই। আমরা আমাদের সভ্যতার শুরুতে যখন আগুন জ্বালানো মানুষ শিখেছিল, এই আগুন জ্বালানোর সঙ্গে আমাদের বিবর্তনের একটা সম্পর্ক ছিল। কারণ এই যে দেখছো চোয়ালের হাড়, এই চোয়ালের হাড়টা কিন্তু এত ছোট ছিল না। আগুন জ্বালানোর পর আমরা যখন নরম খাবার খেতে শিখলাম, এই চোয়ালের হাড়ের বিবর্তন হয়, কারণ হাড়টা আরো পেছন দিকে ছিল। এবং চোয়ালটা যত ছোট হয়, মস্তিষ্কের বিস্তার লাভের জন্য জায়গাটা আরো বেশি হয়। ফলে মানুষের মস্তিষ্কের সামনের দিকের প্রসারণের বিবর্তনের ক্ষেত্রে আমরা অনেক, মানে মানুষ যে উন্নত জীব হয়েছে এই আগুনের ব্যবহারের ফলে। কারণ বিবর্তনের ফলে তাদের মস্তিষ্কের যে বিকাশ বা বিবর্তন সেটা হয়েছে। কেন আগুনের কথা বলছি বলতো? আজকে আমরা যে গ্যাসগুলো নিয়ে আলোচনা করব, এই সমস্ত গ্যাসগুলোর সঙ্গে আগুনের একটা সম্পর্ক আছে। যাই হোক, আমরা যখন আলোচনা করব, এই গ্যাসগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব, তখন আমরা জানতে পারব। তো এসো আমরা আলোচনা করি একদম প্রথম হাইড্রোকার্বন জৈব যৌগের, তার নাম আমরা জানি মিথেন। তো এই মিথেন গ্যাসটা আমরা কোথায় পাব? খুব স্বাভাবিকভাবে আমরা প্রাকৃতিক গ্যাস বলে একটা জিনিস তোমরা জানো, যে পেট্রোলিয়ামের খনিতে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। ভূগোলের বইতে পড়েছো পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায়, মাটির নিচে, গাছপালা, উদ্ভিদ, এগুলো চাপা পড়ে গিয়ে পেট্রোলিয়াম তৈরি হয়। তা আমি সেই দিকগুলো যাচ্ছি না। তাহলে এই যে প্রাকৃতিক গ্যাস, তাহলে আমরা যদি প্রথম জৈব যৌগ হিসেবে নাম নিই মিথেনের, কি বললাম? মিথেন। তাহলে এই মিথেনের উৎস হিসেবে যদি ভাবি, খুব একটা আলোচনার কিছু নেই, কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে, অবশ্যই আসবে। তো মিথেন এই গ্যাসটা নিলাম, এটা এই গ্যাসটা না পাবো কোথা থেকে? তাহলে আমরা পাবো কোথা থেকে? এই গ্যাসটাকে আমরা পাবো প্রাকৃতিক গ্যাস থেকে। প্রাকৃতিক গ্যাস কি বললাম না, পেট্রোলিয়ামের খনির মধ্যে যে গ্যাসটা আমরা পাই সেই প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসে মোটামুটি ধরো 85 থেকে 90% মিথেন গ্যাস থাকে। আর কি না, কোল গ্যাস। আর মিথেনটা পাই কোথা থেকে? উৎস হিসেবে কোল গ্যাস। কোল গ্যাস কি না, বিটুমিনাস জাতীয় কয়লা। এই কয়লাটাকে বাতাসের অনুপস্থিতিতে উচ্চ তাপে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন বলা হয়, পাতন করা হয়। এবং এই পাতনের পরে যে গ্যাসগুলো তৈরি হয় তার মধ্যে কোল গ্যাস এটাতে প্রায় 40% মতো, 35 থেকে 40% মতো মিথেন থাকে। অনেক সময় প্রশ্ন আসে যে কোল গ্যাসের মধ্যে কি কি থাকে। কোল গ্যাসের যখন বাতাসের অনুপস্থিতিতে কোল গ্যাস তৈরি করা হয়, কোল গ্যাসের মধ্যে কার্বনটা কি তৈরি হয়? কার্বন মনোক্সাইড তৈরি হয়, আর তার সঙ্গে হাইড্রোকার্বন, হাইড্রোজেন তৈরি হয়। এর সঙ্গে তৈরি হয় ইথেন, এর সঙ্গে তৈরি হয় মিথেন। এই গ্যাসগুলো কোল গ্যাসের উপাদান হিসেবে আমরা পাই। অনেক সময় জলীয় বাষ্প এই পাতনে তাড়াতাড়ি করার জন্য ব্যবহার করা হয়। এই জলীয় বাষ্প ব্যবহার করলে কি হবে? কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণটা বেড়ে যাবে। তোমরা পরে জানবে যে এই কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। এটাও জ্বালানি হিসেবে অনেক সময় উচ্চ উষ্ণতা তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা মিথেনের উৎস হিসেবে এটাকে আমরা দেখলাম। আর একটা উৎস আমরা দেখতে পারি, ধরো একটা উচ্চ হাইড্রোকার্বন C6 সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কত হবে? 6 গুণে 12 আর 2 কত হয়? 14। এটার নাম কি? হেক্সেন। এটার নাম কি? হেক্সেন। এবার এইটাকে যদি আমরা উচ্চ তাপে
উষ্ণতা দিয়ে উচ্চ তাপে ভাঙি, বিভাজিত করি, তখন এখান থেকে আমরা মিথেন পাই। তাহলে এখান থেকে আমরা কি পাই? মিথেন পাই, CH4। তাহলে এইটাকে আমরা কি বললাম? এই পদ্ধতিটাকে কি বললাম? ক্র্যাকিং। তাহলে মিথেনের যদি ক্র্যাকিং করা হয়, ক্র্যাকিং কাকে বলবো না, উচ্চ চাপে হাইড্রোকার্বনগুলোকে যখন বিভাজিত করা হয় যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং ছোট ছোট হাইড্রোকার্বনে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ক্র্যাকিং। তাহলে এইখানে আমরা কি পেলাম? আমি এটাকে নিয়েছি কি না C6 নিয়েছি। তাহলে আমি এখান থেকে আবার কি পাবো? C2H6 পাবো। তো যাই হোক, এবার ব্যালেন্সটা করব। তো ইথেনও পাবো এর সঙ্গে। আমরা যখন এই ক্র্যাকিংটা করব, এর সঙ্গে ইথেনও পাবো। তো এইবার আমি যেটা বলছি যে আমরা উৎস হিসেবে এগুলোকে পেলাম, জ্বালানি হিসেবে আমরা কি পাবো? এইখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হলো যে এই কোন গ্যাস, পেট্রোল, প্রাকৃতিক গ্যাসের মধ্যে যখন আমরা পাই মিথেন এগুলো পাই, এর সঙ্গে অনেক সময় প্রাকৃতিক গ্যাসের উপাদান হিসেবে আরো অনেক কিছু পাই। যেমন ধরো অনেক সময় হাইড্রোজেন সালফাইড মিশে থাকে, কার্বন ডাই অক্সাইড মিশে থাকে, এবং এইগুলো মিশে থাকলে এইটা টক গ্যাস বলা হয়। টক মানে এই যে হাইড্রোজেন সালফাইড মিশে থাকে, এটা ক্ষয় তৈরি করে, পেট্রোলিয়াম পাইপের মধ্যে ক্ষয় তৈরি করে। ফলে সাওয়ার গ্যাস বা টক গ্যাস বা আম্লিক গ্যাস কাকে বলা হয় যদি বলা হয়, তখন আমরা বলবো হাইড্রোজেন সালফাইড যদি মিশে থাকে এই গ্যাসের মধ্যে, এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে, তখন সেই গ্যাসটিকে। এবং দেখা যায় কানাডাতে প্রায় এই প্রাকৃতিক গ্যাসের 78% মতো হাইড্রোজেন সালফাইড মিশেছিল। সেটাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পৃথক করা হয়। এইটাকে যখন পৃথক করা হয়, তখন সেই গ্যাসটাকে কি বলা হয় জানো? সেটাকে বলা হয় মিষ্টি গ্যাস। যেহেতু টক গ্যাসটা সরিয়ে দেওয়া হলো, তখন হাইড্রোজেন সালফাইড সরে গেলে যে হাইড্রোকার্বনগুলো থাকছে প্রাকৃতিক গ্যাসের মধ্যে, তখন সেই গ্যাসটাকে আমরা বলছি মিষ্টি গ্যাস। তাহলে এইবার আমরা আসবো মিথেনের ব্যবহারের প্রশ্নে। ব্যবহার যদি আমরা ভাবি মিথেনের, তাহলে প্রথম ব্যবহার কি হয় না, আমরা মিথেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করি। মিথেনের আরেকটা উৎস তোমরা ভাবতে পারো গোবর গ্যাস। এই যে গোবর গ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়, সেই গোবর গ্যাস প্ল্যান্টগুলোতেও কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয়। এবার মিথেনকে যখন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করব, মানে কোথায় ব্যবহার করব? জ্বালানি বিভিন্ন জায়গাতেই ব্যবহার করা হয়। রান্নার কাজে ব্যবহার করা হয়, মোটর গাড়ি চালাতেও ব্যবহার করা হয়। মোটর গাড়ি চালাতে যখন ব্যবহার করা হবে, তখন আমরা সিএনজি নেব, সেটা পরে আলোচনা করব। আর এই মিথেনকে যদি আমরা 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে এই মিথেনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বন তৈরি করে আর হাইড্রোজেন তৈরি করে। কার্বন আর হাইড্রোজেন তৈরি করে। এই কার্বনটা কিন্তু ঝুল হিসেবে থাকে। এই কার্বনটা আমরা দেখব যে ঝুল হিসেবে থাকবে। তাহলে এই কালো কার্বন ঝুল, এই কার্বন ঝুলটাকে আমরা বলবো কার্বন ব্ল্যাক। কি বলবো? কার্বন ব্ল্যাক মানে কালো, বয়ে লয়ে যখলা আকার ক, কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাককে আমরা কি ভাবে ব্যবহার করতে পারি? এই যে জুতো পালিশ করি আমরা, জুতো পালিশ, তাহলে জুতো পালিশের কালি, জুতো পালিশের কালি হিসেবে ব্যবহার করি, জুতো পালিশের কালি। এইটাকে আমরা এই যে কার্বন পেপার নিই, কার্বন পেপার দিয়ে আমরা লিখি, সেই কার্বন পেপারের মধ্যে এই কালো কার্বন ব্ল্যাকটাকে আমরা ব্যবহার করি। আবার ধরো রাবার, যে রাবারটা মোটর গাড়ির টায়ারে ব্যবহার করা হয়, রাবার ব্যবহার করতে রয়াকার বয়াকার, রাবার ব্যবহার করতে, রাবার মানে গাড়ির টায়ারের রাবার, কালো রঙের যেটা, সেইখানে গাড়ির টায়ার, রাবার ব্র্যাকেটে লিখে দিই গাড়ির টায়ার। এই গাড়ির টায়ারে কিন্তু আমরা এই কার্বন ব্ল্যাকটাকে ব্যবহার করি। গ্রামোফোন রেকর্ড তৈরি করি। গ্রামোফোন রেকর্ড তোমরা দেখেছো? তোমরা বোধহয় দেখোনি। সেই বড় বড় কালো রঙের যেগুলোতে অনেকগুলো গান থাকে, সেই গ্রামোফোন রেকর্ড তৈরি করতেও কিন্তু এই কার্বন ব্ল্যাকটাকে ব্যবহার করা হয়। আর এমনিতে এইখান থেকে আমরা বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ তৈরি করতে পারি। কি ব্যবহার করতে পারি? যেমন ধরো মিথিলিন ডাইক্লোরাইড, মিথেনের সঙ্গে দুটো ক্লোরিন তৈরি করতে পারি। মিথেন থেকে একটা ক্লোরিন বার করে দিলাম, মানে CH Cl3, এটাকে বলে ক্লোরোফর্ম।
আর এটাকে ডাইক্লোরোমিথেন, আবার মনো টেট্রাক্লোরোমিথেন, এখান থেকে একটা হাইড্রোজেন আছে তো এখানে তিনটে দিয়েছি, ধরো এখানে তিনটে হাইড্রোজেন আছে একটা, এইগুলো তৈরি করতে পারি। আবার ধরো মিথাইল অ্যালকোহল তৈরি করতে পারি, CH3OH, এটাকে কি বলে? মিথাইল অ্যালকোহল। ফর্মালডিহাইড, CH3CHO, এই রকম বিভিন্ন রাসায়নিক যৌগগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা মিথেনের ব্যবহার আছে, সেই মিথেনের ব্যবহারটা হলো যদি আমরা মিথেনকে উচ্চ উষ্ণতাতে তাপ দিই, তাহলে এই মিথেনটা কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন তৈরি করবে। জলীয় বাষ্পের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন আমরা দেখব মিথেন ওয়াটার গ্যাস তৈরি করবে, এবং এইখান থেকে আমরা হাইড্রোজেনের শিল্প পদ্ধতি হিসেবে আমরা হাইড্রোজেনের শিল্প পদ্ধতির জন্য এই মিথেন গ্যাসটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এই গেল মিথেনের ব্যবহার। আর মিথেনকে আমরা এই আলোচনাটা মিথেনের জন্য একটু থাকলো। এরপর আমরা ইথেন যাব, ইথিলিনের যখন আলোচনা করব তখন ইথিলিনের আমরা ব্যবহার আলোচনা যেমন করব, ইথিলিন কোথা থেকে পাবো, কিভাবে পাবো, সেই আলোচনাগুলো করব। আর একটা বিষয় বলছিলাম, ক্র্যাকিং তো তোমাদের বলেছি, সাওয়ার বলেছি, টাউন গ্যাস বলা হয় এই প্রাকৃতিক গ্যাসটাকে অনেক সময়। এরপরে চলে এসো ইথিলিন। ইথিলিনের যদি আমরা ভাবি আইইউপিএসসি তে নামকরণের ক্ষেত্রে আমরা ইথিলিন এটাকে আমরা কি বলবো? ইথিন। তাহলে এর সংকেত কি? ইথিন, ইথিন। তাহলে ইথিন এটা এমনি প্রচলিত নাম কি না ইথিলিন, ইথিলিন। এবারে ইথিলিন এর উৎস কি? এটা যদি আমরা ভাবি এই ইথিলিনটাকে আমরা কোথা থেকে পাবো, তাহলে একই রকম ভাবে যদি আমরা ভাবি যে ইথিলিনকে আমরা পাবো প্রাকৃতিক গ্যাসের উপাদানের মধ্যে অল্প পরিমাণে পাবো, কোল গ্যাসের মধ্যে আমরা ইথিলিনকে পাবো। আর কোল গ্যাসের ক্র্যাকিং করেও আমরা ইথিলিনকে পাই, এমনি উচ্চ হাইড্রোকার্বনের ক্র্যাকিং করেও আমরা ইথিলিনকে পাই। এই গেল ইথিলিনের উৎস। এবার ইথিলিন যদি যৌগটা আমরা দেখি, আমরা যখন পরে দেখব যে এইটা হলো ডবল বন্ড, এর সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে। ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। আমরা যখন বন্ধনীগুলো লিখবো তখন একটা জিনিস খেয়াল রাখবো যে মোট প্রত্যেকটা কার্বনের ডাবল বন্ডই হোক ট্রিপল বন্ডই হোক মোট যোজ্যতা হবে 4। কার্বনের ক্যাটিনেশন ধর্ম তোমরা জানো। এবার ইথিলিন থেকে আমরা এমনিতে ইথিলিনকে অনেক সময় ফল পাকাতে ব্যবহার করি, চেতনা নাশক হিসেবে, মানে 80% ইথিলিন 20% অক্সিজেন নিয়ে আমরা অজ্ঞান করার কাজে ইথিলিনকে ব্যবহার করা হয়। আর বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে ইথিলিনকে আমরা ব্যবহার করি। যেমন ধরো ইথিলিন ডাইক্লোরাইড, ইথাইল অ্যালকোহল, আর তারপরে ইথাইল অ্যালকোহল যদি পাই তাহলে আমরা অ্যাসিটালডিহাইড পাবো। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড মানে CH3CHO, আবার অ্যাসিটিক অ্যাসিড হলো CH3COOH। এই ধরনের রাসায়নিক যৌগগুলোকে আমরা কিন্তু আবার ইথাইল অ্যালকোহল CH3CH2OH, তাহলে এই যৌগগুলোকে কিন্তু আমরা ইথিলিন থেকে তৈরি করতে পারি। যদিও এই বিক্রিয়াগুলো তোমাদের খুব একটা নেই। আর কি বললাম, ইথিলিন ফল পাকাতে ব্যবহার করা হয়। এবার এইখানে যদি আমরা একটা করে হাইড্রোজেন সরিয়ে দিই, এই হাইড্রোজেনটা সরিয়ে একটা ক্লোরিন দিই, তাহলে এটা একটা যৌগ তৈরি হলো, এটা একটা যৌগ তৈরি হলো। আবার মাস্টার্ড গ্যাস তৈরি করতে ইথিলিনকে ব্যবহার করা হয়। মাস্টার্ড গ্যাস যুদ্ধের সময় বিষাক্ত গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে তোমরা ইথিলিনের যে ব্যবহারগুলো সেগুলো করবে। এরপরে আমরা চলে যাব অ্যাসিটিলিনের ক্ষেত্রে। অ্যাসিটিলিনের ক্ষেত্রে মোটামুটি ইথিলিনের ব্যবহার সংক্ষেপে কিছুটা বললাম। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা আমরা আলাদাভাবে আলোচনা করব সেটা হলো যে কৃত্রিম ভাবে আমরা যখন পলি
লাস্ট পলিথিন ব্যবহার করি। পলিইথিন, পলিইথিন মানে কি না, এই ইথিলিন, অনেকগুলো ইথিলিন, ইথিলিনের বিক্রিয়া যখন করাবো তখন সেইটা আমরা বলবো। এই ইথিলিন এগুলো যুক্ত হবে উচ্চ চাপে নির্দিষ্ট অনুঘটকের মধ্যে ক্রোমিয়াম অক্সাইড Cr2O3, এটার সঙ্গে অনুঘটকের উপস্থিতিতে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বায়ুচাপে যখন আমরা এই বিক্রিয়াটা ঘটাবো তখন আমরা দেখব যে CH2 এইটা N হবে, এই N এর মান প্রায় 1000, মানে উচ্চ আণবিক গুরুত্বযুক্ত আমরা যে জিনিসটা পাই সেই জিনিসটাকে আমরা বলি পলিথিন। তাহলে এই পলিথিন, এই জিনিসটা যদি আমরা তৈরি করি, পলিথিন মানে এই কৃত্রিম রেয়ন, এইগুলো সবই কিন্তু আমরা ইথিলিন থেকে তৈরি করতে পারি। তাহলে এই গেল ইথিলিনের একটা সংক্ষিপ্ত আলোচনা, আরো আছে তোমরা পড়বে বই থেকে। এরপরে আমরা যাব অ্যাসিটিলিনের ক্ষেত্রে। অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা একই রকম ভাবে যদি দেখি, অ্যাসিটিলিনের নামকরণ কি করব আমরা সংকেতটা দেখেছি কি সি ট্রিপল বন্ড, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, দেখো প্রত্যেকটা কার্বনের যোজ্যতা সংখ্যা 4 হয়েছে, 1 2 3 4। তাহলে এইটার নামকরণ কি করব, ইথাইন, কি নামকরণ করব, ইথাইন, আইন যোগ করি আমরা, ইথাইন। তাহলে এই অ্যাসিটিলিন কিভাবে তৈরি করা যাবে? অ্যাসিটিলিনকে আমরা মিথেন বলে যে গ্যাসটা দেখলাম, এই গ্যাসটাকে যদি আমরা ক্র্যাকিং করি উচ্চ উষ্ণতাতে প্রায় 1000 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিভাজন করি, তাহলে আমরা এই ক্র্যাকিং এর পরে আমরা এই এটা পাবো, অ্যাসিটিলিনটা পাবো। ধরো আমি মিথেন নিলাম CH4, এটাকে নিলে দুটো নিলাম, তাহলে কি পাবো, CH ট্রিপল বন্ড CH। তাহলে এখানে দুটো গেল, এখানে আছে কত, 3 দুগুণে 6টা হাইড্রোজেন আছে, তাহলে গেল কটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন গেল আর 6টা। তাহলে এইভাবে মিথেনের যদি ক্র্যাকিং করা হয় তখন আমরা অ্যাসিটিলিন পাই। অ্যাসিটিলিন পাওয়ার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড মানে চুনাপাথরকে আমরা কার্বন সহযোগে উত্তপ্ত করব, প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর উত্তপ্ত করব। এটা উত্তপ্ত করব ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে। ক্যালসিয়াম কার্বাইড যদি তৈরি হয় তার সাথে কার্বন মনোক্সাইড তৈরি হবে। এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে আমি আবার বিক্রিয়া করব। কার বিক্রিয়া করব? ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়া করব। আচ্ছা, বিক্রিয়াটা আমি আলাদাভাবে আবার লিখি, ক্যালসিয়াম কার্বাইড তার সঙ্গে জল, এইখানে তৈরি হবে প্রথমেই C2H2 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুটো জল হবে। এইখানে তোমরা অনেক সময় ফলের দোকানে দেখেছো একটা সরু লাঠির মতো আছে, তার উপরে আলো জ্বলে, দেখেছো কখনো? অ্যাকচুয়ালি কার্বাইড তো ফল পাকাতে ব্যবহার করা হয়, পাকা কলা এগুলো পাকাতে কাজে লাগা হয়। এবার যারা এই ফলের ব্যবসা করে দোকানদাররা, তাদের একটা ছোট্ট কৌটোর মতো আছে, কৌটোর মধ্যে কার্বাইডটাকে নিয়ে তার মধ্যে জল দেয়, জল দিলে সরু নলটা দিয়ে গ্যাসটা বেরোয়, ওখানে আগুন ধরে এবং আগুনে এই অ্যাসিটিলিন গ্যাসটা উজ্জ্বল আলো তৈরি করে। তাহলে এইটা আমরা এখানে পেয়ে গেলাম একটা অ্যাসিটিলিনের ব্যবহার, যে আমরা আলো তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে অ্যাসিটিলিনের উৎস নিয়ে তোমাদের আলোচনা করলাম। এবারে আমরা চলে আসব যে আমরা এই গ্যাসটাকে কিভাবে ব্যবহার করব। অ্যাসিটিলিন গ্যাস বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরি করতে, কৃত্রিম রেয়ন তৈরি করতে ব্যবহার করা হয়, এবং কৃত্রিম রেয়ন তৈরি করা ছাড়াও বিভিন্ন রাসায়নিক পদার্থের মধ্যে ওয়েস্ট্রল হলো একটা কৃত্রিম দ্রাবক, যেটা দাহ্য নয়, রেজিন এগুলোকে দ্রবীভূত করতে কাজে লাগে।
তাহলে আর কি বললাম, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ওয়েস্ট্রল এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। আর কি কারণে ব্যবহার করা হয় না, এখান থেকে আমরা যদি দেখি বিভিন্ন রাসায়নিক জৈব পদার্থ তৈরি হবে। কি তৈরি হবে? CH3CHO এটা তৈরি হবে। আবার এখান থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে পারবো আমরা, CH3COH তৈরি করতে পারবো। বেনজিন তৈরি করতে পারবো, C6H6 বেনজিনও আমরা কিন্তু অ্যাসিডিন থেকে তৈরি করতে পারবো। তো এই রাসায়নিক বিক্রিয়াগুলো তোমাদের কোয়ার্টার নেই, যদি থাকতো তাহলে আমরা এইভাবে পড়াতে পারতাম। তো যাই হোক, ওয়েস্ট্রলটা আমি বললাম, ওয়েস্ট্রল এগুলো তোমাদের অ্যাসিডিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এরপরে আমরা যে গ্যাসটা নিয়ে আলোচনা করব সেই গ্যাসটা হলো এলপিজি। এলপিজি তোমরা শুনেছো না? এলপিজি তোমাদের বাড়িতে যদি গ্যাসের কানেকশন থাকে তাহলে তোমরা এলপিজি কথাটা কি শুনেছো না শুনোনি? এলপিজি পুরোটা কি না, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পি মানে পেট্রোলিয়াম, জি মানে গ্যাস, এল মানে লিকুইফাইড। বাংলা করলে কি দাঁড়ায়? তরলীকৃত। তরলীকৃত। কি তরলীকৃত? পেট্রোলিয়াম গ্যাস। এমনিতে পেট্রোলিয়াম তোমরা দেখেছো? হয়তো দেখোনি। পেট্রোলিয়াম দেখতে গাঢ় কালচে বাদামি রঙের একটা খুব তরল পদার্থ, বিদ্যুটে দেখতে। এই তরল পদার্থটাই কিন্তু সারা পৃথিবীকে চালাচ্ছে। একদিন ভাবো তো, পেট্রোলিয়ামের ব্যবহার বন্ধ হয়ে গেলে একটা গাড়ি ঘোড়া চলবে, রান্না হবে, জ্বালানি বন্ধ হয়ে যাবে, কোনো কলকারখানা চলবে, সব বন্ধ হয়ে যাবে। তাহলে এই পেট্রোলিয়াম থেকেই আমরা কিন্তু সবগুলো পাচ্ছি। এইটা বললাম যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আমরা কোথা থেকে পাই? এমনি ক্রুড পেট্রোলিয়াম বা অপরিশোধিত যে পেট্রোলিয়াম যেটা বললাম কালচে বাদামি রঙের, সেইটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাতন করা হয়। পাতন করা হলে যে গ্যাসগুলো পাওয়া যায়, মূলত পাওয়া যায় বিউটেন। যে গ্যাসটা পাওয়া যায় মূলত সেই গ্যাসটার নাম হলো বিউটেন। বিউটেনের সংকেত কি? C4H10। এর সঙ্গে কিছুটা প্রোপেন পাওয়া যায়, প্রোপেন হালকা অবশ্যই, আর তার সঙ্গে মিথেন অল্প, খুবই অল্প পাওয়া যায়। তো এমনিতে আমরা দেখব যে প্রায় 50 থেকে 100% যত ভালো এলপিজি হবে তাতে বিউটেনের পরিমাণ তত ভালো হবে। এই গ্যাসটাকে উচ্চ চাপে তরলে পরিণত করা হয়, তরলে পরিণত করে সিলিন্ডারের মধ্যে ঢোকানো হয়, এবং এই সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। আমরা গ্যাস ওভেনে রান্না করি। তাহলে একই সঙ্গে ব্যবহারটা আমরা শিখলাম, কিন্তু এই গ্যাসটা যখন বাইরে বেরোয় তোমরা গন্ধ পেতে পাও না অনেক সময়? কোথাও একটা গ্যাস লিক করলো, ধরো তুমি বাড়িতে কেউ বার্নারটা খুলে রেখেছে, আগুনটা জ্বালেনি, তাহলে সেই গন্ধটা পাওয়া যায় না? একটা গন্ধ আসে না? কিসের গন্ধ আসে? অনেকটা হাইড্রোজেন সালফাইডের মতো গন্ধ আসে। তো সেই গন্ধটা কিসের? না মিথাইল বা ইথাইল মার্কাপটান। কি বললাম? মিথাইল বা ইথাইল মার্কাপটান। এই জিনিসটা এই গ্যাসের সঙ্গে মেশানো হয়, কেননা এই গ্যাসটা তো দাহ্য গ্যাস, অগ্নিকাণ্ড ঘটে যাবে। সেই জন্য এই গ্যাসটার সঙ্গে মেশানো হয় এই রাসায়নিক পদার্থটা খুব অল্প পরিমাণে, যাতে এই গ্যাসটা কোনোভাবে লিক করলে আমরা জানতে পারি, গন্ধ দিয়ে চিনতে পারি। এরপরে এসো এই গ্যাসটার ব্যবহার কি হবে। এই গ্যাসটার ব্যবহার আমরা কিভাবে করবো? না, এই গ্যাসটা আমরা আগেই বললাম জ্বালানি হিসেবে ব্যবহার করব। কি হিসেবে জ্বালানি? আমরা রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করব জ্বালানি। এবার জ্বালানিতে যা যা কাজ হয় তাই ব্যবহার হয়। আর একটা ব্যবহার আছে, ইদানিং গাড়ি চালাতো এই গ্যাসটাকে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। কি গাড়ি? এমনি মোটর গাড়ি বা এই যে ছোট ছোট গাড়িগুলো আছে, কেউ এক্সপেরিমেন্ট করে মোটরসাইকেল চালাচ্ছে এই গ্যাসে ইত্যাদি। কিন্তু এমনি আমরা যে ছোট ছোট গাড়িগুলো দেখি সেই গাড়িগুলো এই পেট্রোলিয়াম গ্যাসও চালানো হয়। এরপরে আমরা শেষ যে আলোচনার জায়গায় এসে পৌঁছলাম সেটা হলো সিএনজি। এখানে আছে সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আমি একটু আগে বলছিলাম না মিথেনের
ব্যবহার নিয়ে পড়াতে গিয়ে যে সিএনজি সময় বলবো মিথেন কিভাবে ব্যবহার করা হয়। সিএনজি মানে কমপ্রেসড এর বাংলা কি সংনমিত, তাহলে কমপ্রেসড সি এন জি সংনমিত প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস, তাহলে এই গ্যাসটা কি প্রাকৃতিক গ্যাস। আমরা যে পেট্রোলিয়াম থেকে যে প্রাকৃতিক গ্যাস পেয়েছিলাম সেই গ্যাস যেটা মিথেনের উৎস হিসেবে আমরা বলেছিলাম, যেখানে আমরা বলেছিলাম 85 থেকে 90% মিথেন গ্যাস থাকে। তাহলে এই মিথেন গ্যাসটা তার মধ্যে থেকে হাইড্রোজেন সালফাইডকে আমরা সরাবো, মানে সাওয়ার গ্যাসগুলোকে সরিয়ে দেবো, অম্ল গ্যাসগুলোকে সরিয়ে দিয়ে মিষ্টি গ্যাসে পরিণত করবো এবং এই মিষ্টি গ্যাসটাকে নিয়ে আমরা কাজ করবো। কি কাজ করব? এই গ্যাসটাকে আমরা উচ্চ চাপে সংনমিত করে আমরা পাইপলাইনের মধ্যে দিয়ে সরবরাহ করব, কিংবা এই গ্যাসটাকে আমরা একটা সিলিন্ডারের মধ্যে বা ট্যাঙ্কের মধ্যে ঢুকাবো। কেন ঢুকাবো না, অনেক সময় এই পেট্রোলিয়াম খনিতে যে এই গ্যাসটা পাওয়া যায় অনেক জায়গাতে পাইপলাইনের মধ্যে দিয়ে এই মিথেন গ্যাসটাকে শহরে রান্নার কাজে ব্যবহার করা হয়। আর আমরা সিএনজি গাড়ি, যেমন দিল্লিতে একসময় সিএনজি গাড়ি প্রচলন শুরু হয়েছিল, এখন সব জায়গাতেই সিএনজি মোটর গাড়িতে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় না, এই মিথেন গ্যাসটা দাহ্য, মানে এইটার কার্বন সংখ্যা কোনো দাহ্য পদার্থে যত কম হবে, বাতাসের অক্সিজেনে যখন পুড়বে সমস্তটাই পুড়বে, ফলে এর মধ্যে কার্বন মনোক্সাইড বা কালো কার্বনের ঝুল তৈরি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তাহলে আমরা এই সিএনজি গ্যাসটাকে কিভাবে পাবো বললাম না, প্রাকৃতিক গ্যাসের মধ্যে পাবো। এবার এই গ্যাসটাকে আমরা কিভাবে কি ব্যবহার করবো, আগে বললাম সিএনজি রান্নার কাজে ব্যবহার করব আর মোটর গাড়ির কাজে ব্যবহার করব। তাহলে এই পর্যন্ত যেটা বললাম তাতে তোমাদের অনেকগুলো প্রশ্নের জায়গা স্বাভাবিকভাবে চলে আসে। কার্বন ব্ল্যাক কি কাজে লাগে এক্ষুনি আলোচনা করেছি। তার আগে বলেছি সাওয়ার গ্যাস কি, মিষ্টি গ্যাস কি, আর এইগুলোর ক্র্যাকিং কি, ক্র্যাকিং এর ফলে কি তৈরি হয় কয়েকটা উদাহরণ দিয়েছি। আর কার্বাইড থেকে আমরা কোন গ্যাস পাই, কার্বাইড থেকে আমরা কোন গ্যাস পাই, অ্যাসিটিলিন গ্যাস পাই। অ্যাসিটিলিন অক্সি অ্যাসিটিলিন শিখা কি কাজে লাগে না, অক্সি অ্যাসিটিলিন শিখা আমি বলিনি। অক্সি অ্যাসিটিলিন শিখা মানে অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিনকে ইয়ে করে তৈরি করা হয় এবং এইটা প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি করে এবং বড় বড় লোহার পাতকে জোড়া লাগাতে গলাতে কাজে লাগে এবং উচ্চ উজ্জ্বল শিখার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে মোটামুটি ভাবে এই গ্যাসগুলো নিয়ে তোমরা একটু পড়বে এবং সিএনজি ব্যবহারের কি সুফল, কেন বায়ু দূষণ দূর করতে ব্যবহার করা হয়। এখানে একটা কথা বলি, সেটা হলো এই যে মিথেন গ্যাস, এই মিথেন গ্যাস কিন্তু গ্রিনহাউস গ্যাস। এবার গ্রিনহাউস গ্যাস মানে কি না, সূর্যরশ্মির যে অবলোহিত কণা ইনফ্রারেড এইটাকে শোষণ করার ফলে পৃথিবী উষ্ণ হয়, যেমন কার্বন ডাই অক্সাইড একটা গ্রিনহাউস গ্যাস। এবার এইটা 230 গুণ কার্বন ডাই অক্সাইডের থেকে গ্রিনহাউস ইফেক্ট তৈরি করার মানে গ্যাসের ক্ষমতা শোষণ করার ক্ষমতা 230 গুণ। এইটা একটা মিথেনের ক্ষেত্রে অনেক সময় যারা পরিবেশবিদ বা পরিবেশ রাজনীতি করে ধনী দেশগুলো, তারা অনেক সময় বলে গরিব দেশগুলো এই পাট জাগ দিতে গিয়ে ধানের জমিতে এসব জায়গাতে মিথেন তৈরি করে এবং এটা পৃথিবীর উষ্ণায়ন বা মুরগির হ্যাচারিতে পৃথিবীর উষ্ণায়নের জন্য দেয়। তো যাই হোক, আর পলিথিন নিয়ে আমরা আগে পরে আলোচনা করব বিস্তারিত, সেই জন্য এখানে পলিথিন নিয়ে খুব একটা আলোচনা করলাম। কেমন, সবাই খুব ভালো থাকবে আর বই পড়বে। কোথাও কোনো অসুবিধা হলে স্যারদের সঙ্গে যোগাযোগ করবে, ঘরে থাকবে।